আসসালামু আলাইকুম। ওকে, সো আমরা আজকে এখন পড়বো হচ্ছে মিজেলস। আমাদের যে মিজেলস ভাইরাস আছে, সেই মিজেলস ভাইরাসের মিজেলস ভাইরাসের কমপ্লিকেশনগুলো আর কি। তো মিজেলস ভাইরাসটা আসলে মিজেলস ভাইরাসটা সম্পর্কে আমরা তো জানি যে এই ভাইরাসটা মোটামুটি ভালোই ছড়ায়, এয়ারবর্নের মাধ্যমে বিশেষ করে ছড়ায়, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তো এটার কমপ্লিকেশনসগুলো খুবই মারাত্মক। তো এই জন্য মিজেলস ভ্যাকসিনেশন হয়ে থাকাটাও একটা ভালো দিক আর কি। সো মিজেলস ভাইরাসের আমাদের যেই কমপ্লিকেশনসগুলো আছে তার মধ্যে এক নম্বরে যদি আমাদের বলতে হয়, সেটা হচ্ছে এনসেফালাইটিস হয়। এটাতে কি হয়? এনসেফালাইটিস। তো এনসেফালাইটিস হলে ডিফনেস হইতে পারে, রিটার্ডেশন হইতে পারে, বা লেজিনেস, মেমোরি লস, এগুলো অনেক কিছু হইতে পারে। সো এনসেফালাইটিসটা মানে কি? এখানে আইটিস দ্বারা তো আমরা বুঝতেছি যে ইনফ্লামেশন হবে। ওকে, যে ইনফ্লামেশন হবে এটা তো আমরা বুঝতেছি। কিন্তু এনসেফালো দ্বারা আমরা জানি যে এনসেফালো মানে হচ্ছে কি, যে ব্রেন। ওকে, গ্রিক এনসেফালোস দ্বারা মূলত ব্রেন বোঝায়, সেই জন্য এখানে এনসেফালাইটিস কথাটা আসছে, অর্থাৎ ব্রেনে ইনফ্লামেশনটা হবে। সো ব্রেনে ইনফ্লামেশনটা হলে স্বাভাবিকভাবে যেহেতু ব্রেন ওদের যে মেইন কার্যাবলীগুলো সেগুলো ব্যাহত হবে। এই তো মিজেলস ভাইরাসের প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে যে এনসেফালাইটিস সে করবে, অর্থাৎ সে ব্রেনে গিয়ে অ্যাটাকটা করবে। এরপরে আমরা যদি ২ নম্বরে দেখি, যে আমরা মিজেলসটা যেরকম ব্রেইনে গিয়েও ইনফ্লামেশন করে, একইভাবে কিন্তু লাংসে গিয়েও সে ইনফ্লামেশন করতে পারে। হ্যাঁ, মানে ব্রেইনে সে যেরকম যে ইনফ্লামেশন করে, তেমনি লাংসে গিয়েও সে ইনফ্লামেশন করে থাকে। সো লাংসে গিয়ে যদি ইনফ্লামেশন করে, সেক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার খুব ভালো চান্স থাকে এই জন্য, এবং সেই নিউমোনিয়াটাকে আমরা বলবো মিজেলস নিউমোনিয়া। অর্থাৎ মিজেলস নিউমোনিয়া। এবং এটা যেহেতু, এটাকে আমরা বলতে পারি প্রাইমারি মিজেলস নিউমোনিয়া। প্রাইমারি দিয়ে নাম দেওয়ার আরও একটা কারণ আছে। হ্যাঁ, এটা হচ্ছে মিজেলস নিউমোনিয়া, প্রাইমারি মিজেলস নিউমোনিয়া। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ৩ নম্বরের আমরা দেখব যে নিউমোনিয়াটা সে কেন করতেছে, কারণ সে হচ্ছে আমার লাংসে ইনফ্লামেশন করে। এখন লাংসে যদি ইনফ্লামেশন করে, সেক্ষেত্রে সে কিন্তু অন্যদিকে আবার ব্যাকটেরিয়াকে একটা সুযোগ দিয়ে দেয়, ব্যাকটেরিয়ার জন্য একটা সুযোগ তৈরি করে। ওকে, ও হচ্ছে লাংসে ইনফ্লামেশন করে, ঠিক আছে, বাট সে একটা ব্যাকটেরিয়াকে একটা সুযোগ দিত। তো মিজেসটা যখন লাংসে ইনফ্লামেশন করে, তখন সেখানে আবার ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে। তো ব্যাকটেরিয়াল নিউমোনিয়াও সেখানে হয়ে যায়। নিউমোনিয়া তো হবেই, লাংসে প্রবলেমটা হচ্ছে, কিন্তু প্রথম কথা হচ্ছে মিজেলস তো নিজেই নিউমোনিয়া করে, আবার ও যেহেতু একটা ইনফ্লামেশন করতেছে লাংসে, এই জন্য সেখানে ব্যাকটেরিয়া এসে একটা সুযোগ নেয়। এই জন্য সেটাকে তখন আমরা বলবো হচ্ছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। তো এটা যেহেতু প্রাইমারি ভাবে হয় না, কারণ প্রাইমারি ভাবে তো এটা মিজেলসের জিনিস, প্রাইমারি ক্ষেত্রে তো এটা মিজেলসের জিনিস। মিজেলস আক্রমণ করছে, এই জন্য উইকেন্স হয়েছে, এই জন্য এখানে সে ব্যাকটেরিয়া আক্রমণ করছে। এই জন্য আমরা এটাকে বলবো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। অর্থাৎ প্রাইমারি মিজেলস নিউমোনিয়া এটা তো গেলই, আর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এটাও গেল। সো এবারে ৪ নম্বরে হচ্ছে আমরা বলতে পারি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া। সো একইভাবে আমার মিজেলস লাংসে যেরকম যাচ্ছে, মিজেলস ব্রেইনে যেরকম যাচ্ছে, একইভাবে মিজেলস কানের ক্ষেত্রে অর্থাৎ ইয়ারের ক্ষেত্রেও সে একটা প্রবলেম ক্রিয়েট করে, এবং সেখানে যখন প্রবলেম ক্রিয়েট করে, সে নিজে না করলেও ব্যাকটেরিয়া এসে ওটাইটিস মিডিয়া তৈরি করে স্টেশন টিউবে যখন ইনফ্লামেশন করে বা লাইনিংয়ে কোনো সমস্যা করে, তখন সেখানে ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে, ওটাইটিস মিডিয়া করে ফেলে। তো মোটামুটি ব্রেইন, লাংস, তারপরে হচ্ছে কান, ইয়ার, এই ৩ জায়গাতেই মিজেস ঝামেলা করে বসে, এবং সেখানে ব্যাকটেরিয়াকেও সে সুযোগ দিয়ে রাখে। আচ্ছা, তো ব্রেইনের কথা যেহেতু আসছে, এখানে আমরা আরও একটা ব্রেইনের রোগ
বলতে পারবো সেটা হচ্ছে যে সাব অ্যাকিউট সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনসেফালাইটিস সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং এসএসপি, যেটা এসএসপি সাবঅ্যাকিউট একসাথে হবে, সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনসেফালাইটিস। আচ্ছা, এখানে ওয়ার্ডটাকে ভাঙলেই আমরা মোটামুটি এই ওয়ার্ড দ্বারা কি রোগ বোঝাচ্ছে আমরা বুঝে যাব। যেমন সাব অ্যাকিউট দ্বারা মেনলি যে আমরা যে নর্মালি অ্যাকিউট বলি, অ্যাকিউট দ্বারা যে ওয়ার্ডটা যেটা বোঝে, অর্থাৎ যে ক্রনিকের উল্টাটা, অর্থাৎ কিছুদিন ধরে আছে, তো এটা একটু হতে সময় লাগে, মানে সাব অ্যাকিউট। কারণ হচ্ছে এই যে মিজলস যে ভাইরাসটা, এই ভাইরাসটা ব্রেইনে এসে সে কয়েকদিন ওয়েট করে, সে কয়েকদিন রেমনেন্ট অবস্থায় থাকে। হ্যাঁ, আচ্ছা রেমনেন্ট তো বলা যাবে না, মানে রিঅ্যাক্টিভ অবস্থায়, রিঅ্যাকশন হয়, মানে রিঅ্যাক্টিভ হয়, পরবর্তীতে রিঅ্যাক্টিভ হয়ে সে ব্রেইনের ইনফ্লামেশন করে। সো এই জন্য হচ্ছে এটা সাব অ্যাকিউট, অর্থাৎ এটা একটু ধীরে ধীরে হয়, মানে মিজেসটা ঢুকছে আর সাথে সাথেই আমার এনসেফালাইটিস করে ফেলতেছে, বিষয়টা এরকম না। তো যেটা ধীরে ধীরে হয় এই জন্য হচ্ছে সাব অ্যাকিউট। আর স্ক্লেরোজিং হচ্ছে ওখানে যেহেতু ইনফ্লামেশন করার ফলে আমার ব্রেইন জুড়ে একটা ব্রেন জুড়ে আমার একটা টিস্যু তৈরি করে, যেটা হচ্ছে মেনলি সে হচ্ছে স্কার টিস্যু তৈরি করে, ব্রেন জুড়ে সে স্কার টিস্যু তৈরি করে, ওই স্কারের কারণে আমরা এটাকে স্ক্লেরোজিং বলতেছি। আর এনসেফালাইটিস তো করবে, যেটা আমি আগে বলছি, কিন্তু এক্ষেত্রে যেটা হয় যে পুরো ব্রেন জুড়ে সে এনসেফালাইটিস করে রাখে, মানে পুরো ব্রেন জুড়ে সে ইনফ্লামেশন করে রাখে। এই জন্য পুরোটা, মানে ফুল ব্রেন বোঝাতে, মানে অনেক জায়গা জুড়ে বোঝাতে প্যান শব্দটা ইউজ হয়েছে। সো সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যান এনসেফালাইটিসটা আমরা মোটামুটি এখান থেকে বুঝতে পারছি। আর তো এগুলা গেল হচ্ছে ব্রেন এবং লাংস এবং ইয়ারের বিষয়টা। এরপরে যেটা করে, প্রেগনেন্সিতেও সে সমস্যা করে রাখে। প্রেগনেন্সিতেও সে সমস্যা করে রাখে, যেটা হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে সে স্টিল বার্থ ইনক্রিজ করে। স্টিল বার্থ হচ্ছে মেনলি বাচ্চাটা জন্মালেও তার বলা যায় যে লাইফটা থাকে না, বা খুবই মানে ফাংশনাল মানুষ হয় না আর কি, এক কথায়। সো স্টিল বার্থটা করে রাখে। এটা কেন করে? কারণ মিজলস মেনলি ব্রেইন যেহেতু অ্যাটাক করে ফেলে, ব্রেন অ্যাটাক করলে তো আমার ওভারঅল আমার যে মাদারের যে বডি ফাংশনগুলো চেঞ্জ হয়, প্লাস সে প্লাসেন্টাতে ইনফ্লামেশন করে, অনেক সময় প্লাসেন্টা ক্রস করে সে ফিটাসে চলে যায়। ওভারঅল সে একটা স্টিল বার্থ, মানে হচ্ছে মানে মৃত বাচ্চা, অথবা এমন একটা বাচ্চা জন্ম হয় যার মোটামুটি বলা যায় যে মৃত্যু হয়ে যায়। সো ওই ধরনের কারণে মিজলসটা খুব ভালোই অ্যাটাক করে আর কি। আচ্ছা, এরপরে যেটা থাকে, তো আমরা আরেকটা বলতে পারি যে ফিটাল ডেথ, যেহেতু প্রেগনেন্সিতে স্টিল বার্থের সম্ভাবনা থাকে, সো ওখান থেকে আমরা একটা বলতে পারি যে ফিটাল ডেথ। সো আমরা মিজলসের কমপ্লিকেশনটা ওভারঅল এভাবে মনে রাখতে পারি যে সে তিন জায়গাতে অ্যাটাকটা করবে। সেটা হচ্ছে ব্রেইনে, প্লাস লাংসে, প্লাস ইয়ারে, এবং লাস্টে হচ্ছে প্রেগনেন্সিতে। হ্যাঁ, সো ব্রেইনের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে ব্রেইনের ক্ষেত্রে আমরা সেটা এনসেফালাইটিস দ্বারা ইয়া করব। একটা তো এনসেফালাইটিস নিজে, আর একটা আমরা আরো একটা যেটা হয়, যেটা হচ্ছে কিছুদিন পরে হয়, মিজেসটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকার পরে, যেটা হচ্ছে এসএসপিই, যেটা হচ্ছে সাব অ্যাকিউট স্ক্লেরোসিস, সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যান এনসেফালাইটিস। লাংসের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমার নিউমোনিয়া হবে। সো নিউমোনিয়াটা যদি ডিরেক্ট মিজেলসের কারণে হয়, তাহলে তো আমরা বলবো প্রাইমারি মিজেলস নিউমোনিয়া। নিউমোনিয়াটা যদি ব্যাকটেরিয়ার কারণে হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। এটা কেন? এই জন্য ব্যাকটেরিয়া কেন হবে? ওই যে মিজেলসটা নিউমোনিয়া আক্রমণ করার পরে আরেকটা কাজ করে, যে মিউকাস সিক্রেশনটা কিন্তু বাড়িয়ে দেয়। মানে মিজেলস যেটা করে, এম দিয়ে মনে রাখবো, মিজেলসেও এম আছে, আর লাংসের মধ্যে নিউমোনিয়ার ওখানে লাংসের মিউকাসও এম আছে, অর্থাৎ এরা দুজন হচ্ছে বাড়ায় দেয়। অর্থাৎ মিজেলসটা মিউকাস সিক্রেশন বাড়ায় দেয়। মিউকাস সিক্রেশন বাড়লে সেখানে নর্মালি তোমার মিউকাসটা ব্যাকটেরিয়াকে আউট করতে হেল্প করতেছে, কিন্তু যখন সে বেড়ে যায় অনেক সময়, তখন দেখা যায় মিউকাসটা আউট করতেই সমস্যা হয়।
মিউকাসটাই কি আউট হতে চায় না, ফলে মিউকাসের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা ওখানে কলোনি করতে হেল্প হয়, সো ওইভাবে নিউমোনিয়া করে। এছাড়াও ইনফ্লামেশন করার কারণে তো ব্যাকটেরিয়ার সুযোগ পাই, সো ওইভাবে আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বলতে পারি। আর ইয়ারের ক্ষেত্রেও হচ্ছে সেম, ইনফ্লামেশন করে বসে থাকে, তখন ব্যাকটেরিয়া সেখানে সুযোগ নেয়, এই জন্য আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া আমরা বলতে পারি। আর প্রেগনেন্সির ক্ষেত্রে হচ্ছে স্টিল বাথটা করে, আর অন্যভাবে বললে ফিটাল ডেথ সে করে থাকে। সো এটাই ছিল মোটামুটি মিজলসের কমপ্লিকেশন।